সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026-এর জানুয়ারি কিংবা মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হবে এমন ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। বিএনপি বলেছিল সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে তারা প্রস্তুত। কিন্তু গতকাল স্থায়ী কমিটির সভা শেষে বিএনপি বলছে এবছরের জুলাইয়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে তারা প্রধান উপদেষ্টার ঘোষণা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হলো, বিএনপির চাহিদা অনুযায়ী জুলাইয়ের মধ্যে নির্বাচন হলে সংস্কারের কি হবে, নাকি সংস্কার একটা মাঝামাঝি পর্যায়ে রেখে চলমান রেখেই নির্বাচন চায় দলটি? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় ডেডলাইন জুলাই আগস্ট। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TBN 24। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই আগস্টেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের আলাপে মির্জা ফখরুলের বিস্ময়, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচারের প্রতিশ্রুতি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের প্রস্তুতি চলছে, অভিযোগ হাসনাতের। আগামীর ক্ষমতাসীনরা তরুণদের ভাষা না বুঝলে আওয়ামী লীগের মতো পরিণতির হুঁশিয়ারি। বিএনপি জামায়াত সহ অভ্যুত্থানের সব শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত, জানালেন উপদেষ্টা মাহফুজ। বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপ, সেদিনই ঠিক হবে প্রকাশের তারিখ। এবং এবার ক্ষমতা খাটিয়ে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে মামলা করল দুদক। আশরাফ ভাই, আমরা যেমনটা দেখলাম, শিরোনামেও দেখলাম এবং তার আগে আমার কথা থেকেও যেটা আসলো, যে বিএনপি হুট করেই গতকাল স্থায়ী কমিটির মিটিংয়ের পর আজকে তাদের যে সংবাদ সম্মেলন, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। অন্যদিকে জামায়াত কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু সরকারকে ডিসেম্বর পর্যন্ত সময় দিতে আগ্রহী। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই যে সময়ের কথা বিএনপি বলছে যে সম্ভব, এটা কি আদৌ সম্ভব হবে কি না, নাকি নির্বাচন একটা আরও পরে দেওয়া উচিত? ধন্যবাদ জাফর সাদিক। দেখেন, ফ্যাসিবাদী সরকারকে সরানো হলো কেন? গণতন্ত্রের জন্য, তো মূলত মোটা দাগে, কারণ গণতন্ত্রহীনতার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। দুর্নীতি, দুঃশাসন, গুম খুম থেকে শুরু করে আরও যা কিছু অপকর্ম সেগুলো হয়েছিল। ফলে গণতন্ত্রে ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমাধান। যদি আপনি দেশে সুশাসন চান, জনগণের অধিকার নিশ্চিত করতে চান, সরকারের জনগণের প্রতিনিধিত্ব চান, ন্যায় বিচার নিশ্চিত করতে চান, আরও যা যা কিছু জনগণের কল্যাণের জন্য দরকার, সেগুলো চাইলে আপনাকে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এবং সেই গণতন্ত্র নিশ্চিত করতে গেলে আপনাকে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনটা কবে, কিভাবে সম্ভব, সেটি নিয়ে তো প্রশ্ন। মোটা দাগটা কিন্তু দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যে 25 সালের শেষে অথবা 26 সালের মাঝামাঝি। কতটুকু সংস্কার করলে পরে 25 সালের শেষে এবং কতটুকু করলে পরে 26 সালের মাঝামাঝি, সেটাও তিনি বলে দিয়েছেন। এই যে তিনি আউটলাইন দিয়ে দিয়েছেন, এর ভেতরেই তো সবাই কথা বলছে, এর বাইরে কেউ যাচ্ছে না। এখন তাহলে কি এই বছরের শেষে, সেটা কি ডিসেম্বরের মধ্যে, নাকি আগামী বছরের যে আরও 6 মাস বাড়তি সময় তিনি বলেছেন, যদি সংস্কার আরও বেশি করতে হয় সবার ঐক্যমতের ভিত্তিতে, তাহলে, তা না হলে এই বছরের শেষে। এবং এটাও তিনি বলেছেন যদি সব দল চায় যে না, কোনো সংস্কার নেই, এখনই নির্বাচন দেন, সেটাতেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার রাজি। ডক্টর ইউনূস সেটাও বলেছেন। ফলে ওনার এই ঘোষণার ভিতরেই কিন্তু রাজনৈতিক দলগুলো কথা বলছে। এখন কেউ বলছে ডিসেম্বরের মধ্যে, এখন আজকে বিএনপি মহাসচিব বলছেন জুলাই আগস্টের মধ্যে সম্ভব। সম্ভব কি অসম্ভব এটা আরও নির্দিষ্ট করে বলতে পারবে নির্বাচন কমিশন, যারা নির্বাচনটি করবে। এবং সেই নির্বাচনে তাদেরকে যারা সহায়তা দেবে, প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, তারা কতটা প্রস্তুত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটি হচ্ছে ব্যাপার। সংস্কারের বিষয়টাও এটার সাথে যুক্ত। অনেকেই বলছে, বিএনপি সহ, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকু এই সরকার করবে। এরপরে নির্বাচিত সরকারের সেই নির্বাচিত সংসদের মাধ্যমে বাদবাকি সংস্কার করবে। সেগুলো সুপারিশ দিয়ে যাবে এই সরকার বা কমিশন যেগুলো গঠিত হয়েছে সেগুলো। সেদিক থেকে আমি সব কিছুর মধ্যে একটা সিনক্রোনাইজেশন দেখি, কোনো বিরোধ বা বড় ধরনের সংকট দেখি না। এখন আপনি বলছেন যে মির্জা ফখরুল হঠাৎ করে বললেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। তার আগে বিএনপির একাধিক স্থায়ী কমিটির নেতা, আমার যুদ্ধ মনে আছে, নজরুল ইসলাম খান, তারপরে জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা দুজন আগে ইউকে আমির খসরু মাহমুদও বলেছেন, এবং ওনারা কিন্তু আরও আগে সম্ভব, মার্চের মধ্যে সম্ভব, এটা গত বছরই বলেছেন। তার মানে ওনাদের নিশ্চয়ই একটা হিসেব আছে। এখন দলগুলো অংশ নেবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, প্রশাসন সহ
রাষ্ট্রের বিভিন্ন শক্তি বাহিনী তাদেরকে সহযোগিতা করবে, এর জন্য একটা সিদ্ধান্ত হতে হবে। সেই সিদ্ধান্তটা হবে অন্তর্বর্তী সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। সেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অনেকবার হয়েছে, আরও হবে সামনে, নিশ্চয়ই আপনি পরে আসবেন ঘোষণাপত্র নিয়ে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ঠিক হবে সেটি জুলাইয়ে নাকি ডিসেম্বরে নাকি পরের বছর পর্যন্ত নিয়ে ঠেকাবে। তবে সবার কথা শুনে, সামগ্রিক বাস্তবতা দেখে, সরকারের অবস্থান বুঝে অনেকেরই ধারণা, আমি সেই ধারণার সাথে একমত, নির্বাচনটা এই বছরের মধ্যে হয়ে যাবে। এখন কোন সময়, এটা কি জুলাই না নভেম্বর না ডিসেম্বর, সেটা বুঝতে হয়তো আরেকটু সময় লাগবে। আশরাফ ভাই, আপনাকে ধন্যবাদ। রাশেদ খান, আপনারা যেই আন্দোলনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলে পরিণত হলেন, সেই আন্দোলনের উপর ভিত্তি করেই কিন্তু ফ্যাসিবাদী সরকারকে হটানো হয়েছে, এবং আপনাদেরই উত্তরসূরি এই ছোট ভাইরাই কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আছে, এবং তাদের জায়গা থেকে তাদের বিভিন্ন রকমের দাবি আছে, এবং তারা সংস্কার শেষ না করে কোনোভাবে নির্বাচন চায় না, এমনটাও তারা বলছে। কিন্তু যেটা আশরাফ ভাই যেটা বললেন যে নির্বাচন এবছরই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হওয়ার মতো একটা পরিস্থিতিও আছে, রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপের পর আপনার কি মনে হয়, আসলে নির্বাচন কি এবছরে হওয়া সম্ভব কিংবা হওয়া উচিত কিনা? ধন্যবাদ। দেখেন, বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি তারা বলছে যে গণহত্যার বিচারের আগে কোনোভাবেই ইলেকশন হতে পারে না। আবার তারা বলছে যে সংস্কারের আগে ইলেকশন নয়। আবার তারা একই কথা বলছে যে আগামীতে তরুণরা ৩০০ আসনে ব্যালট বিপ্লব করবে এবং একই সাথে তারা ৩০০ আসনে ইলেকশন করবে। তারা এ ধরনের কথাবার্তা বলছে। এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য তারা দেয়নি। স্পষ্ট তাদের মতন করে তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। ঠিক একই জায়গায় বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতন করে বক্তব্য দিচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার মতন আমি বলবো, তাহলে এটা তো গণতন্ত্র না। আমার একটা রাজনৈতিক দল আছে, আমার আদর্শ, কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য কোনোভাবেই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির সাথে নাও মিলতে পারে। এখন এই জন্য তো আপনি কোনোভাবে আমাকে ফ্যাসিস্ট বলতে পারেন না। আপনি তো বলতে পারেন না যে এক ফ্যাসিস্টকে হটিয়ে আমরা আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনবো না। এই কথাগুলো কে বলতো? শেখ হাসিনা স্বয়ং বলতো যে কাকে আপনারা ক্ষমতায় বসাতে চান। এই কথাগুলো যারা বলে তাদেরকে আসলে গণতন্ত্র শিখতে হবে। আমাদের দেশে একটি অভ্যুত্থান হয়েছে। এখন এই অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্য সংহতি কেন থাকলো না? এখন কেন বিএনপির মহাসচিব এক ভাষায় কথা বলে, অন্যান্য উপদেষ্টারা অন্য ভাষায় কথা বলে? কেন? এর পিছনে কারণটা কি? কারণটা হলো যে এই সরকার আসলে প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোর যে আস্থা বিশ্বাস সরকারের উপর ছিল সেইটা কিন্তু ধরে রাখতে পারে নাই। একজন উপদেষ্টা এক ধরনের বক্তব্য দিয়েছে। বিরাজনীতিকরণের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। কোনো উপদেষ্টা বলেছে যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান, এই অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনীতি দরকার। তো এই কথাবার্তাগুলো যখন বলেছে তখন কিন্তু বিএনপির মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে আরেকটি ১-১১ কিনা। এবং কোনো উপদেষ্টা বলেছে যে রাজনৈতিক দলগুলো গত ৫৩ বছরে কিছু করতে পারেনি। আমি এই কথাগুলো আগেও বলেছি যে ওই উপদেষ্টারা ৫৩ বছরে কি করেছে, তাদের ভূমিকা কি? রাজনৈতিক দলগুলো ঠিক আছে, কারোর অবদান কম বা বেশি থাকতে পারে, কিন্তু দেখেন দলগুলোই কিন্তু মাঠে ছিল। সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা এই যে ১৪-১৫ বছরের লড়াই, এই লড়াই কিন্তু হাসিনা যে ভয়ের যুদ্ধ তৈরি করেছিল, কেউ আন্দোলন করলে তাকে শিবির, জামাত, বিএনপি, ছাত্রদল বানাতো, এই ভয়ের কারণেই কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা নামেনি। বিএনপির মহাসচিব দেখেন, তিনি বারবার বলেছেন যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনে সম্পৃক্ত হবে, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নামবে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামবে, ততক্ষণ পর্যন্ত সরকারের পতন ঘটানো খুবই কঠিন। এই কথা তিনি তার একাধিক বক্তব্যে এই কথা কিন্তু বলেছেন। এবং এবারে নির্বাচনের পরে কিন্তু তিনি বারবার বলছিলেন এই সরকারকে নামাতে বিএনপিকে দরকার নেই, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে, এটাও তারা বারবার বলতেন। এক্স্যাক্টলি, যখন রাজনৈতিক শক্তির মাধ্যমে আসলে পরিবর্তনটা হয়নি, তখন তো আসলে বিকল্প চিন্তা মানুষকে করতে হয় যে আর কোনো রাজনৈতিক আন্দোলন করে আসলে সরকারের পতন ঘটানো যাচ্ছে না। কারণ দেখেন, এই যে ২৮ অক্টোবর গত বছরের, তখন তো বিএনপির প্রায় ১০-১২ লাখ নেতাকর্মী ঢাকায়, ২০২৩-এর ২৮ অক্টোবর, এক্স্যাক্টলি। এবং একই সাথে জামাত ইসলামের তারাও কিন্তু একই দিনে আসলো, আমরাও একই দিনে নামলাম। পুরো পল্টন, মতিঝিল এরিয়া, মানে ওই অত্র এলাকা কিন্তু শুধু মানুষ আর মানুষ। যখন পুলিশ ফায়ার শুরু করলো, কয়জন ছিল? কেউ তো দাঁড়াতে পারেনি। তার মানে পলিটিক্যাল মুভমেন্টকে সবসময় এইভাবে নির্বিচারে এটাকে আসলে আঘাত করে এটা কিন্তু সরিয়ে দিয়েছে মানুষজনকে।
এই কারণে দেখেন এই আন্দোলনটা যখন আবার শুরু হলো, আপনি নিজেই বললেন যে আমাদের কোটা সংস্কার আন্দোলন এবং আমাদের ছোট ভাইরা এখন তারা উপদেষ্টা হয়েছে। দেখেন, যেহেতু আমরা 18 সালের আন্দোলনের মূল নেতৃত্বের জায়গায় ছিলাম, কোটা যখন আবার ফিরে আসলো তখন আমাদের কাছে মনে হলো যে এইবার কিছু একটা করা দরকার। আসলে রাজনৈতিক আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাচ্ছে না। আমাদের জায়গা থেকে আমরা যেহেতু বিএনপির সাথে যুগপথে ছিলাম, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমরা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের মাধ্যমে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমরা কিন্তু প্রস্তাব পাঠিয়েছিলাম, যেহেতু কোটা সংস্কার আন্দোলনের সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে, কিভাবে এইটাকে জাতীয় মুক্তির আন্দোলন হিসেবে তৈরি করা যায় সেটা কিন্তু আমরা করতে পারবো। আপনারা বড় শক্তি হিসেবে আপনারা আমাদের সাথে থাকুন বা আপনারাই নেতৃত্ব দিন, যেহেতু যুগপৎ আন্দোলনের নেতৃত্বের জায়গায় আপনারা ছিলেন। দেখেন, পরবর্তীতে কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য সকল দলকে সমন্বয় করেছে, এটা তো সত্য। তার মানে কি? তার মানে এই আন্দোলনে যেমনিভাবে সাধারণ মানুষ নেমে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে, রাজনৈতিক দলগুলো তো ঘরে বসে ছিল না। এবং এই বাস্তবতা আপনাকে মানতে হবে। আপনি যদি অভ্যুত্থানের পরে প্রত্যেকটা গোষ্ঠী বা শক্তির প্রকৃত মূল্যায়ন আপনি করতে পারতেন, তাদের অবদান আপনি স্বীকার করতেন, তাহলে আজকে এক একজনের বক্তব্য এক রকম কোনোভাবেই হতো না। সমস্যাটা হলো যে ৭১-এর পরে যেভাবে আসলে ক্ষমতা কুক্ষিগত হয়েছিল শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে, মানে তাজউদ্দিনের মতন মানুষ সেও মাইনাস হয়ে গেল, এমন একটা অবস্থা। ঠিক একইভাবে দেখেন ২৪-এর পরে সমস্ত শক্তিকে সাথে নিয়ে আগামী রাষ্ট্র বিনির্মাণ করা, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু সম্ভবপর হয়নি। যেহেতু সম্ভবপর হয়নি, আমাদের ঐক্য এবং সংহতি ভেঙে চুরে খান হয়ে গেছে কতিপয় উপদেষ্টা এবং কতিপয় ছাত্র নেতার বক্তব্যের কারণে। এখন তো স্বাভাবিকভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন চাইতেই পারে। এখন এটি কি অন্যায়? এটা কি গণতন্ত্র বিরোধী? এটা কি কোনো ফ্যাসিস্ট আচরণ? নির্বাচন তো আমি আমার জায়গা থেকে চাইতেই পারি, বলতেই পারি যে তুমি নির্বাচন দাও। সংস্কারের যে প্রতিশ্রুতি কিংবা বিএনপির ছিল, সংস্কারের প্রতি সমর্থনের যে প্রতিশ্রুতি বিএনপির ছিল, সেটি আসলে কি হবে? যেমন এই মাসের শুরুতেই কিন্তু মঈন খান বলেছিলেন যে আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো অর্থ বহন করে না। তার মানে বিএনপি আসলে সংস্কারটি, আজকের যেই সংবাদ সম্মেলন সেখানেও কিন্তু বলেছেন যে বিএনপি সংস্কার অব্যাহত রাখবে, আওয়ামী লীগের বিচার করবে ক্ষমতায় আসলে। তার মানে কি এখন এগুলো অসমাপ্ত রেখেই নির্বাচনে যেতে হবে এরকম? দেখেন, এই যে ৫ মাস অতিবাহিত হয়েছে, এই ৫ মাসে সরকারের অর্জন কি? সরকার এই ৫ মাসে যেখানে দ্রব্যমূল্যের দাম কমানো দরকার ছিল, সেখানে সরকার কি করলো? শতাধিক পণ্যে সরকার কিন্তু ভ্যাট বাড়িয়েছে। এবং আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা দরকার ছিল সেটা কিন্তু করতে পারেনি। শেখ পরিবারের একজন সদস্যকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের, র্যাবের, বিজেপির যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে এইভাবে গণহত্যা ঘটিয়েছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। এবং দল হিসেবে আওয়ামী লীগ তারা যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কি পারবে না গণহত্যার বিচারের আগে, সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগের নিবন্ধন এখনো পর্যন্ত স্থগিত করতে পারেনি। এরকম পারেনি এই ৫ মাসে কিন্তু এইটাই হয়েছে। কি পেরেছে? তারা পেরেছে জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট করতে। যখন বিএনপি বলেন, অন্য দল বলেন বা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষ বলেন, যখন দেখছে যে এই সরকার ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু নির্বাচনের প্রসঙ্গ আসছে। যখন সরকার কিন্তু ক্ষমতা গ্রহণ করলো, তখন প্রত্যেকে কিন্তু বলেছে আগে সংস্কার পরে নির্বাচন, ন্যূনতম সংস্কারের পরে ইলেকশনটা দেন। কিন্তু যেহেতু ব্যর্থ হচ্ছে, সেহেতু কি করবে? দেখেন, আরেকটা সন্দেহ কিন্তু আছে, আপনাকে বলি। আপনার কাছে আবার আমি আসবো, তবে তার আগে একটু আপনার কথা সূত্র ধরেই নাজমুল হাসান ভাইকে যেতে চাই। তিনি যেটা বললেন যে ৫ মাসে সরকারের অর্জন কি? ঐক্য বিনষ্ট করা হয়েছে এই ৫ মাসে। আপনি একজন সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে, আপনি ওয়াচডগ হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকেও আপনি দেখছেন। আসলেই কি এই সরকারের মাধ্যমে ঐক্য বিনষ্ট হয়েছে কিনা, এবং বিনষ্ট হয়ে থাকলে সেটা আবার রিট্রাইভ করার, ফিরিয়ে আনার উপায় কি আসলে? মানে ঐক্য বিনষ্টের জন্য সরকারকে দায়ী করবো কেন? সরকারকে অনেকভাবে দায়ী করতে পারি। সবশেষ যদি বলি যে সংস্কারের নামে আমরা মানুষকে কেমন রেখেছি দেশের, এই যে জিনিসপত্রের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই সংকট তো ছিলই, যদিও বিরূপ পরিস্থিতি তার দায়িত্ব নিয়েছে, কিন্তু ৫ মাসে কতখানি অগ্রগতি হয়েছে? আচ্ছা, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি একটা অবস্থায় আছে, ধরে নিলাম, কিছু অপরাধ তো সবসময় হয়। দ্রব্যমূল্য আগে থেকেই বেশি ছিল, আগের সরকারের শেষ দিক থেকে সবচেয়ে বড় বিষয় ছিল দ্রব্যমূল্য, সেটা চলমান থাকলো, ঠিক আছে। এখন আপনি আগের অবস্থাটাকে চলমান রাখলেন, নতুন কিছু করতে পারলেন না, কমাতে পারলেন না, এটা একটা ব্যর্থতা। আপনি উল্টোর দাম বাড়ালেন এবং এমন সব জিনিসের দাম বাড়ালেন এবং এমন হারে, যেটা খুবই অন্যায়। অন্য যে কোনো সরকারের সময় এরকম ঘটনা ঘটলে পরে মানে লঙ্কাকাণ্ড হয়ে যেত, কিন্তু আমরা রাজনৈতিক দল বা অন্যান্য সামাজিক শক্তির পক্ষ থেকে তেমন কিছু দেখছি না।
কারণ সবাই এই সরকারকে সহযোগিতা করতে চায়। শুধু কি তাই, এই আসলে সরকারকে আমাদের যে অস্থিতিশীল করতে চায় না। কোষাগার, সেই কোষাগারে যে টাকাগুলো আমাদের লোন দেয়া, মানে লোনের কিস্তি দেওয়া লাগবে, সেই জন্য কি কোষাগারে পর্যাপ্ত টাকা ছিল সরকারের কাছে? না, এখন ধরেন সরকারের কাছে কোষাগারের টাকা ছিল না। এই সরকার আসার পরে তো নতুন করে পাচার হয় নাই, দুর্নীতি হচ্ছে নানানভাবে, কিন্তু মোটা দাগে হয়তো হয় নাই। তারা অনেক কিছু উদ্ধার করছে। সবশেষ শুনলাম গভর্নর এই যে রিজার্ভের টাকা যে, হ্যাঁ, সেটাও ফেরত আনা সম্ভব হয়েছে অনেকখানি। তারপরে আমাদের রেমিটেন্স বেড়েছে। এদিক থেকে সরকারের সামর্থ্য তো আগের চেয়ে ভালো। এটি কিন্তু গভর্নর, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, ওনারা অনেকবারই বলেছেন। মানে সোজা কথা, অর্থনৈতিক অবস্থাটা এখন ভালো, আরও ভালো করবেন নিশ্চয়ই, তারা সেটা আশা করে। কিন্তু আপনি অর্থনীতির অবস্থা ভালো, রিজার্ভ ভালো, আপনার সামর্থ্য ভালো, এর মধ্যে আপনি সরকারি কর্মচারী কর্মকর্তাদের সকল দাবি মেনে নেবেন, তাদের মহার্ঘ ভাতা দেবেন, তাদের প্রমোশন দেবেন, তাদের নিয়োগ বদলি নিয়ে হাঙ্গামা করবে, সেগুলো আপনি মেনে নেবেন, তারা আপনাকে হুমকি দামকি দেবে, তাদের কাছে আপনি আত্মসমর্পণ করবেন। এটা তো এই সরকারের কাছে মানুষ আশা করে না। দ্বিতীয়ত, এই সরকার অনৈক্য বিনষ্টের জন্য কতটুকু দায়ী, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যাদের সরকার, মানে সরকার তো সবার সমর্থনে এসছে এবং সবার সমর্থনে টিকে আছে, কিন্তু মূলত যারা 5ই আগস্টের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের স্টেকটা সবার বড়। এটা ডক্টর ইউনূস নিজে অ্যাকনলেজ করেছেন যে ছাত্ররা ওনাদেরকে নিয়োগ করেছেন এবং ছাত্রদেরকে উনি গ্লোরিফাই করেছেন। ভালো কথা, এত বড় একটা অভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদের গ্লোরিফাই করতে হবে, কিন্তু সেই গ্লোরিফিকেশন যাতে বাস্তবতাকে ছাড়িয়ে না যায় এবং সেই গ্লোরিফিকেশন যাতে এই অভ্যুত্থানের তাৎপর্য, মর্যাদা, ঐতিহাসিক মূল্য এবং যারা এই কাজ করেছেন তাদের গুরুত্বকে বিতর্কিত না করে। আমরা তো বিতর্কিত করতে দেখছি। এই বৈষম্য বিরোধীরা এই সরকারের উপরে যেসব চাপ শুরুর দিকে শুরু করেছিল, তার অনেক কিছু সরকার তাৎক্ষণিকভাবে মেনে নিয়েছে। আমরা দেখলাম সরকার, ওরা একটা হুমকি দেয়, সরকার কাজ করে, ওরা একটা দাবি জানায়, সরকার কাজ করে, ওরা ভয় দেখায়, সরকার কাজ করে। এটা শুরুর দিকে চলেছে। এরপরে এক সময় সরকার একটু থমকে দাঁড়ালো, কারণ তারা যা বলছে তাই মানতে হবে, সেটা প্রয়োজন কিনা, দেশের রাষ্ট্রের জন্য উপকারী কিনা, সবাই সেটা চায় কিনা, এর ফলাফল কি, সেগুলো না ভেবে তারা একটার পর একটা বলতে থাকলো। একটা সময় সরকার একটু পিছু টান দিল, থমকে দাঁড়ালো, কারণ অনেক রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তারা সঠিকভাবে ওই জায়গায় এক ধরনের বাদ ছেড়েছে, সেগুলো তারা পারে নাই। এখন তারা নিজেরা রাজনৈতিক দল করে নির্বাচনে যাবে। রাশেদ খান অনেকখানি বলে ফেলেছে, আমি একটু যুক্ত করি। যে কারোই রাজনীতি করে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার এবং নতুন রাজনৈতিক স্বপ্ন যেটা তারা দেখাচ্ছে মানুষকে, সেটা বাস্তবায়ন করার অধিকার আছে। প্রথম কথা হচ্ছে, আপনি পুরনো বা প্রচলিত সকল রাজনৈতিক দলকে, একটি দলকে আপনি সমালোচনা করতে গিয়ে সকল দলকে আপনি নাই করে দিতে চান। আপনি প্রচলিত রাজনীতির নামে ওই রাজনীতির কোনো অর্জনকে স্বীকার করতে চান না, এমনকি ৭১ও না। সব কিছুকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন, সব কিছু আপনার মতো করে সব আপনি সাজাবেন, এটা যেমন ঠিক না এবং এটা সবার কাছে গ্রহণযোগ্য না। ঠিক একইভাবে আপনি নির্বাচন করবেন, ভালো কথা। আপনি এখনও ঠিকমতো জন্ম নেন নাই, এখনও আপনি মানে মায়ের পেটে আছেন। আপনি জন্ম নেবেন, শিশু হবেন, হাঁটবেন, কিশোর হবেন, যুবক হবেন, দৌড়াবেন, তারপরে আপনি যুদ্ধ করবেন। ততদিন পর্যন্ত বাকি সব রাজনৈতিক দল এবং সারা দেশের মানুষ যারা এত বছর ভোট দিতে পারে নাই, তারা বসে থাকবে? আপনি কেন নির্বাচন তাড়াতাড়ি চান না? আপনি কেন সকল সংস্কার শেষ করে সেটা কিয়ামত পর্যন্ত যদি চলে এরপরে নির্বাচন চান? এটা তো আমরা বুঝি, কারণ আপনি তো ভ্রূণ আছেন, আপনাকে তো যুবক হতে হবে, তারপরে মাঠে নামতে হবে। এবং আপনি পুরনো রাজনীতির বিপরীতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলে আপনারা নিজেরা কি করছেন? গত ২-৩ সপ্তাহে বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনা, এগুলো সবাই জানে, গণমাধ্যমে এসছে, সামাজিক মাধ্যমে এসছে। তাতে করে আপনারা কি পুরনো রাজনীতির বাইরে আসতে পেরেছেন? আপনাদের কথাবার্তা, চিন্তা ভাবনা, কাজকর্মের মধ্যে কি নতুনত্ব দেখছি আমরা? মুখে নতুনত্বের কথা বললেই তো হবে না, আপনাকে সেটা কাজে দেখাতে হবে। এবং আপনি প্রকাশ্যে কি করছেন, গোপনে কি করছেন, কি বলছেন এবং কি করছেন, আপনার নতুন রাজনীতির চরিত্র কি, বৈশিষ্ট্য কি, লক্ষ্য কি, এটা মানুষ দেখতে পাচ্ছে। আপনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায়, বিভিন্ন বাহিনীর পৃষ্ঠপোষকতায়, গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় আপনি রাজনৈতিক দল তৈরি হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এটা বাংলাদেশে নতুন না, বহুবার হয়েছে, সবশেষ ১-১১ সময় হয়েছে। এগুলো চলে না, এগুলো টেকে না। রাজনীতি এত সহজ জিনিস না, এটা ব্যবসা না যে আপনি কোটি কোটি টাকা নিয়ে একটা বড় শপিং মলে গিয়ে একটা দোকান নিলেন, প্রচুর মালামাল তুললেন, চাকচিক্য সাজালেন, লোকজন আসলো গেল, ব্যবসা করলেন, আজকে বেচলেন, কালকেই লাভ। এইভাবে তো রাজনীতি হয় না। রাজনীতি একটা প্রক্রিয়া। রাজনীতির আপনার কি বলবো, সাথে জনসমর্থন থেকে শুরু করে রাষ্ট্র, দেশ, সমাজ, অনেক কিছুর বাস্তবতা যুক্ত থাকে। শুধু আবেগ দিয়ে, শুধু আপনি একটা বড় অর্জন করেছেন,
তার জন্য আপনাকে সবাই প্রশংসা করছে, সেই আপনার কি বলবো গুরুত্ব আপনাকে দিচ্ছে, আপনার কথা ইতিহাসে থাকবে, কিন্তু আপনি সেই অর্জনের নাম ভাঙায়া আপনি যাতা খুশি করবেন, সব কিছু মানুষ মেনে নেবে, প্রশ্নই ওঠে না। ফলে আমরা এই নতুন রাজনৈতিক দল, নতুন রাজনীতির বন্দোবস্ত এবং তার যারা প্রবর্তক হতে যাচ্ছেন তাদের উপরে মানুষ প্রতিনিয়ত হতাশ হচ্ছে, কারণ তারা আসলে ওই অর্জনটাকে যেমন প্রশ্নবিদ্ধ করছেন, নিজেরা যা স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে, হ্যাঁ নতুন রাজনীতি, নতুন প্রজন্ম, নতুন ধ্যান ধারণা সবাই চায়, পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের বিরোধ হবে, ভালো কথা, কিন্তু আপনি পুরনো প্রজন্মকে অস্বীকার করবেন, তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন, আপনি ইতিহাস ঐতিহ্য সবকিছু মুছে দেওয়ার চেষ্টা করবেন, আপনি যা বলবেন তাই ঠিক। এই আওয়ামী লীগ বলেছেন যে তরুণ প্রজন্মের ভাষা বুঝতে হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে যারাই ক্ষমতায় আসবে, অর্থাৎ আপনার তরুণ প্রজন্মের ভাষা কি বুঝতে পারছে কিনা? তরুণ প্রজন্মের ভাষাটা তো মানুষ শুনছে, দেখছে, বুঝছে। এতক্ষণ যে আমি যা বললাম, ওনারা কি করেছেন, কি করছেন, কি বলছেন, কি করবেন, এতে করে না বোঝার তো কিছু না। এখন আপনি সব কিছু গায়ের জোরে, মাসলের জোরে করবেন, হ্যাঁ গায়ের জোরে, মাসলের জোরে, শক্তি সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অভ্যুত্থান করে আপনারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। এই একই ফর্মুলা দিয়ে কি সব কিছু হবে? স্বাভাবিক রাজনীতি কি এভাবেই আপনি করবেন? সরকার কি এভাবেই চালাবেন? সরকারে গিয়েও কি একই কাজ করবেন? এটা তো হয় না, সব ক্ষেত্রে সব ফর্মুলা খাটে না। a+b² দিয়ে যে অঙ্কগুলো করা যায়, a³ + b³ দিয়ে সে অঙ্ক করা যায় না। প্রত্যেকটার জন্য আলাদা ফর্মুলা, আলাদা অঙ্ক আছে। আগে তো আপনাকে রাজনীতি বুঝতে হবে, আপনাকে দেশ, মানুষ, ইতিহাস, ঐতিহ্য বুঝতে হবে, আপনাকে প্রজন্মের ব্যবধান ঘুচানোর চেষ্টা করতে হবে, বা আপনার আগের প্রজন্ম তাদের অর্জনকে স্বীকৃতি দিয়ে, তাদের অভিজ্ঞতা নিয়ে, পরামর্শ নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি অস্বীকার করবেন, বাপকে অস্বীকার করার সন্তানকে কি বলে মানুষ? আমরা তো সে জায়গায় যেতে চাই না। জি, আসলে আপনার কাছে আসবো, আমি একটু আবার আপনার কাছে আসতে চাই রাশেদ খান। আপনারা রাজনীতি শুরু করেছেন 7 বছরের মতো হয়েছে, আপনার শিক্ষা জীবন শেষ হয়েছে সেটা আসলে 6 বছরের বেশি না, তার মানে আপনি এখনো তরুণ আছেন। আপনার কি মনে হয় তরুণ প্রজন্মের ভাষা বুঝতে কি বৃহত্তর রাজনৈতিক দলগুলো কিংবা দেশের জনগণ ব্যর্থ হচ্ছে কিনা? ধন্যবাদ। দেখেন, আমরাও তো তরুণ, আমি মনে করি আপনিও তরুণ, ভাই তরুণ। বৃদ্ধ বলতে কাদেরকে বোঝায়? যারা আসলে বিছানায় নুয়ে পড়েছে। এখন যিনি আসলে মনের জায়গা থেকে তরুণ, বয়স বেশি, তাকে আপনি অবজ্ঞা করতে পারেন না। যার অভিজ্ঞতা আছে সেটাকে আপনার শ্রদ্ধা জানাতে হবে, কাজে লাগাতে হবে। এখন আপনি যদি এইভাবে লাগাতার বলতে পারেন যে তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ভুল করলে আপনাদেরও হাসিনার মতন পতন হবে, এইটা এক ধরনের হুমকি। দেখেন, কোনো ছাত্রনেতা ফখরুল বলে, মানে এইভাবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার আসলে ইতিহাস ঐতিহ্য কি, তার অর্জনটা কি, কিভাবে আসলে আন্দোলন করে এই পর্যন্ত এসেছেন, এগুলো না জেনে যদি এই ধরনের ভাষায় কথা বলা হয়, সেটা আসলে এক ধরনের বিরক্তিকর। এখন ফখরুল সাহেব তো আসলে, হ্যাঁ মির্জা ফখরুল সাহেব তো আসলে এইভাবে মানে ছাত্রদের কথার কারণটা দিতে পারেন না। এবং ছাত্ররা যেভাবে আসলে তাকে নিয়ে এক ধরনের, আমি দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রল করছে, ব্যঙ্গাত্মক বা তার ভাষার কাউন্টার দিচ্ছে, এইগুলো আসলে এই অভ্যুত্থানের পরে যে ধরনের নতুন রাজনীতির কথা বলা হচ্ছে, এইটা নতুন রাজনীতি না। বরং কেউ যদি নির্বাচন চায়, তাকে বোঝানো দরকার এবং বলা দরকার যে আসলে তোমার নির্বাচন চাওয়ার অধিকার আছে। ফ্যাসিবাদের কথা বলা হচ্ছে, ফ্যাসিবাদের সময়ও কিন্তু এই বিরোধী রাজনৈতিক দলকে এভাবেই ট্রল করা হতো। এক্স্যাক্টলি, সেটাই বলছি। একটা মানুষ নির্বাচন চাইলে সে যদি খারাপ হয়ে যায়, তাহলে কি চাইলে আসলে ভালো হইতে পারবে? তুমি বলো, তোমার ভাষায় কথা বলতে পারলে তুমি বলতেছো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সবাই কি তোমার দলে যোগদান করবে? সবাই কি তোমার আদর্শের চেতনার বার্তাবাহক হবে? হবে না তো। প্রত্যেকটা মানুষের ভিন্ন উদ্দেশ্য, আলাদা আদর্শ থাকতে পারে, এইটাকে তোমাকে মানতে হবে, এইটাকে শ্রদ্ধা জানতে হবে, এইটাই গণতন্ত্র। এবং তুমি এইটা না মেনে তুমি নতুনভাবে কি বন্দোবস্ত তৈরি করতে চাও আমি জানি না। তবে আমার কাছে যতদূর মনে হচ্ছে, ভাই তো ইতিমধ্যে বললেন যে তারা তো ছোট, মানে এখনো পর্যন্ত জন্ম নেয়নি। তারা মনে করছে আমাদের জন্ম নিতে হবে, আমাদের শিশু হইতে হবে, আমাদের কিশোর হইতে হবে, আমাদের যুবক হইতে হবে, এরপরে আমাদের একটা পরিপূর্ণ ম্যাচুরিটি আসলে আমরা এরপরে আমরা ইলেকশনটা দিব। এইটা আসলে রাষ্ট্র সংস্কার না। তোমাকে বুঝতে হবে যে তোমার জন্য কেউ অপেক্ষা করবে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখন আমার কথা হলো যে তোমরা যদি বিএনপির মতন এত বড় একটা শক্তি হইতা, তোমরা কি বলতা যে নির্বাচন আরো দেরিতে দিব? এটা কখনো বলতা না। তোমরা যেহেতু এত বড় শক্তি না, তোমরা মনে করছো যে আমাদের এই শক্তি অর্জন করতে হবে। এখন সেখান থেকে বিএনপি থেকে, গণ অধিকার পরিষদ থেকে, জামাত ইসলাম থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক ভাগিয়ে এনে একটা নতুন দল তৈরি করতে হবে। যদি মনে করো যে আসলে রাষ্ট্র সংস্কার মানে এইভাবে আসলে দল গঠন করার জন্য সময় ক্ষেপণ করা, সেইটা কিন্তু দলগুলো মানছে না। মানুষ কিন্তু ইতিমধ্যে চালাকিটা আসলে ধরে ফেলিয়েছে। দেখেন, আমরা যখন শুরুর দিকে সরকারের সমালোচনা করলাম, এই যে উপদেষ্টা পরিষদ গঠন করেছো, এটা কাদের ম্যান্ডেট নিয়ে গঠন করলা?
এই যে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা কি আসলে বিপ্লবের চেতনা ধারণ করে, লালন করে, পালন করে? করে না তো। করলে তো এই স্বরাষ্ট্র না, উপদেষ্টা সেটা প্রধান সর্বপ্রথম উপদেষ্টার বক্তব্য কিন্তু এখানে এটা পরিষ্কার হয়েছে যে তাৎক্ষণিকভাবে সময় কম থাকার কারণে উপদেষ্টার পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আসলে অনেক কিছুই যাচাই বাছাই করা যায়নি, এটা তিনি কিন্তু স্বীকারও করেছেন প্রকারান্তরে। যেখানে প্রধান উপদেষ্টা নিজেই স্বীকার করছেন এই উপদেষ্টার অযোগ্য, সেই অযোগ্য মানুষদের মাধ্যমে আপনি কিভাবে মনে করেন যে তারা রাষ্ট্র সংস্কার করবে? যদি তারা রাষ্ট্র সংস্কার প্রকৃতপক্ষে করতে সক্ষম হতেন তাহলে এই 5 মাসে কিছু নমুনা তারা দেখিয়ে দিতেন। দেখেন, হাসিনার আমলের থেকে এই বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না, অবনতির দিকে যায়নি। হাসিনার আমলের থেকে এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে না। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। কেমন যেন আগেই ভালো ছিল, আমি সেটা বলবো না, আমি বলতেছি হাসিনা তো একটা সরকার বা একটা দল ছিল, তারা তো রাষ্ট্র চালাতে পেরেছে যতটুকু পারুক। কিন্তু এখন যারা এসেছে আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা হাসিনার থেকে আমাদেরকে ভালো রাখবে। যখন পারছে না তখন রাজনৈতিক দলগুলো মনে করছে যে তারা যত সময় থাকবে তত আসলে দেশের ক্ষতি হবে। আরেকটি সমস্যা আছে এবং আরেকটি কিন্তু সম্ভাবনাও আছে, সেটি হলো দেখেন, যখন এই ধরনের সরকার আসলে ব্যর্থ হয় তখন কিন্তু সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে। পৃথিবীর অন্যান্য দেশে আপনি দেখেন, বাংলাদেশেও কিন্তু এই ধরনের আপনার উদাহরণ কিন্তু আছে। এবং বিএনপি মনে করছে যে এই মুহূর্তে যদি এই সরকার ব্যর্থ হলো তাহলে এই সরকার নির্বাচন দেওয়ার আগে যদি ব্যর্থ হয় তাহলে তো অবশ্যই সেক্ষেত্রে সেনা শাসন জারি হবে, অন্য কোনো বিকল্প পন্থা তো নাই। পুলিশটা ক্ষমতা নিতে পারবে না, বিএনপি অটোমেটিক্যালি ক্ষমতা নিতে পারবে না, আমরাও পারবো না, এমনকি ছাত্ররা নতুনভাবে ক্ষমতা নিতে পারবে না। তাহলে একমাত্র সেনাবাহিনী, যেটা আসলে ইতিহাস বলে, সেনাবাহিনী ক্ষমতা নেয়। তো এই সরকার তো 5 মাসে যে নজির সৃষ্টি করেছে সেটি হলো ব্যর্থতার নজির। 5 মাসে তাদের যে নজির সেটা হলো ব্যর্থতার নজির। আরও 5 মাস তারা কিন্তু এইভাবে যদি তাদের নিজেদেরকে সংশোধন না করে, উপদেষ্টা পরিষদের সংস্কার না করে, প্রধান উপদেষ্টা যেটি নিজেই বলেছেন যে তড়িঘড়ি করে আসলে আমরা বুঝে উঠতে পারি না যে কাকে কোথায় বসাবো, এই সমস্যাগুলো সমাধান না করতে পারলে আরও 5 মাসে এই সরকার আরও বেশি ঘৃণা এবং জনগণের ক্ষোভের শিকার কিন্তু হবে। শেষমেশ যেটি হতে পারে যে ফখরুদ্দিন, মঈনুদ্দিনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছে, এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি একই ধরনের আন্দোলন হয়, এটা কি ডক্টর ইউনূসের জন্য মর্যাদা হানিকর হবে না? অবশ্যই। সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের উচিত হবে এই মুহূর্তে সমস্ত দলের কাছ থেকে সহযোগিতা নেওয়া। এই যে ছাত্র নেতারা বলেন, নাগরিক কমিটির নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোকে যেভাবে আসলে তারা নাক সিটকাচ্ছে, এটা কোনোভাবেই উচিত না। আমি যতদূর আসলে শুনেছিলাম, এই যে ছাত্ররা তারা ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলো গত 31 ডিসেম্বর, তারা পারলো না। এটার মাধ্যমে আসলে কি প্রমাণিত হলো? যে ছাত্ররা একটি অভ্যুত্থানের নায়ক, এই নায়করা যখন একটি ঘোষণা দিয়ে সেটি প্রকাশ করতে পারে না তখন কিন্তু ইতিহাস ব্যর্থতার দিকে যায়। এমনকি তাদের আরেকটা ডেডলাইন ছিল, আগামীকাল শেষ হতে যাচ্ছে সেই ডেডলাইন নিয়েও কিন্তু আজকে প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন হয়েছে। মাহফুজ আলম একজন উপদেষ্টা, তিনি বলেছেন যে 16 তারিখ অর্থাৎ 15 তারিখ ডেডলাইন পার হওয়ার পর 16 তারিখ তারা সর্বদলীয় বৈঠকে বসে সেখান থেকে জানাবে যে ঘোষণাপত্র ঠিক কবে তারা আসলে প্রকাশ করতে পারবে। আমি মনে করি এটা আসলে সরকারের একটি ইতিবাচক দিক। দেখেন, এই মুহূর্তে আপনার ছাত্ররা কেন ঘোষণাপত্র প্রকাশ করবে? ঘোষণাপত্র কি আপনাকে জানতে হবে। একটা যুদ্ধ, বিপ্লব বা অভ্যুত্থানের আগে ঘোষণাপত্র প্রকাশ করতে হয়। এই যে কোটা সংস্কার আন্দোলন হলো, এটা তো আসলে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, এইটা তো আসলে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। 9 দফা একটা দাবি ছিল সেখানে, 9 দফা দাবি ছিল। ভালো কথা, এই দাবিগুলো কখন আসলো? যখন আসলে হাসিনা গণহত্যা শুরু করলো, বাংলাদেশের জনগণ তখন মনে করলো এইভাবে হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে না। ওই সময় ঘর থেকে মা, বোন, ভাইয়েরা, শিল্পী, সাংবাদিক সমস্ত গোষ্ঠী কিন্তু রাস্তায় নেমে আসলো যে আমরা আর হাসিনাকে দেখতে চাই না। এটা কেন? এটা গণহত্যার কারণে। ওই প্রেক্ষাপট কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। বিষয়টা এইরকম না যে ওই প্রেক্ষাপট আমরা পরিকল্পিতভাবে একটি পরিকল্পনা করার মাধ্যমে তৈরি করেছি। তার মানে কি? তার মানে এই যে গণ অভ্যুত্থান, এইটা ছিল আসলে স্বতঃস্ফূর্ত। হত্যার প্রতিবাদে মানুষ হাসিনার পতনের দাবিতে রাজপথে নেমে আসলো। তো ভালো কথা। তাহলে এখন আপনি কি করতে পারেন? এখন যেটা হয় যে আগামীর রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকারপত্র এবং এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস লিপিবদ্ধকরণ, এইটা কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে হতে হবে। এই মুহূর্তে এই উদ্যোগ বলেন বা ঘোষণাপত্রের উদ্যোগ বলেন, এইটা ছাত্ররা দিলে বিএনপি মানবে না, গণ অধিকার পরিষদ মানবে না, কোনো দল মানবে না। কারণটা কি? আমি একটু শেষ করতে চাচ্ছি। কারণটা হলো যে ছাত্রদের উপরে আসলে যে আস্থা বিশ্বাসের জায়গাটা
রাজনৈতিক দলগুলো রেখেছিল, আমি ছাত্র বলতে কিন্তু দেশের সকল সাধারণ শিক্ষার্থী আমি বোঝাচ্ছি না, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মানে আছে। কতিপয় নেতৃত্ব যারা রয়েছে, আমি তাদেরকে বলছি যে তারা যেভাবে দলগুলোকে টার্গেট করে অবমূল্যায়ন করে তাদেরকে ফ্যাসিস্টের দোসর বানিয়ে এবং এক ফ্যাসিস্টকে হটিয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনবো না এই ধরনের বক্তব্য লাগাতার দিতে থাকলো, তখন কিন্তু দলগুলো এটাকে সন্দেহের চোখে দেখলো, তখন কিন্তু তাদের উপর এক ধরনের আস্থা বিশ্বাসের জায়গাটা আপনার কিন্তু মানে দুর্বল হলো, আস্থা বিশ্বাসের জায়গাটা দুর্বল হয়ে গেছে। এই কারণে ছাত্ররা এখন দেখেন আপনার রাষ্ট্রপতি ইস্যুতে তারা কিন্তু ব্যর্থ হয়েছে, ঘোষণাপত্র ইস্যুতে তারা কিন্তু ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। তারা তৃতীয়বার যদি ব্যর্থ হয় তো বাংলাদেশের জনগণ কিন্তু আর বিশ্বাস করবে না যে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে এবং সেই বন্দোবস্তের মাধ্যমে এই জাতিকে রক্ষা করা সম্ভবপর হবে। জনাব রাশেদ খান, আপনার এই কথাগুলো অবশ্যই নাজমুল আশরাফ ভাই শুনেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ঘোষণাপত্র নিয়ে বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন আজকে, যে আমার কাছে উপদেষ্টা মাহফুজ আলম ঘোষণাপত্র পাঠিয়েছেন এবং বলেছেন যে একটা কিছু তাদেরকে জানাতে। তো উনি বলেছেন একদিনের মধ্যে এটা সম্ভব না, কারণ এখানে আসলে সংবিধান নিয়ে কথা আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে হবে। সব মিলিয়ে আজকে মাহফুজ আলম যেটা বললেন যে ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় একটা সভা করবেন এবং সেখানে আওয়ামী লীগ এবং সম্ভবত জাতীয় পার্টি ছাড়া সব দলকে তারা যুক্ত করবেন, যারা কিনা এই অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, জড়িত ছিল সবাইকে। আপনার কি মনে হয় যে এই ঘোষণাপত্রকে আসলে আলোর মুখ দেখার কোনো সুযোগ আছে? অনিশ্চয়তা আছে এক রকমের, হয়তো এক ধরনের আপোসরফা হতে পারে। এটা নির্ভর করে বৈষম্য বিরোধীরা মাঠে যতটা মানে তৎপর ছিল এই ঘোষণাপত্র নিয়ে, এই 31শে ডিসেম্বরে ঘোষণা করার জন্য যে পরিকল্পনা ছিল, ওই অবস্থান থেকে তারা অনেকখানি নমনীয় এবং পিছিয়ে আসছে। এরকম আরও অনেক বিষয়ে তারা পিছিয়ে আসছে, কারণ হুজুকের মাথায় উত্তেজনার বসে যা খুশি আমি চাইলাম এবং তার জন্য মাঠে নামলাম, হুঙ্কার দিলাম, চিৎকার করলাম, ঘেরাও করলাম, আদালতে গেলাম, সচিবালয়ে গেলাম, এই অবস্থাটা আমরা পার হয়ে আসছি। এখন বোধহয় একটু স্থিতিশীলতা, একটু পরিপক্কতা আমরা আশা করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি সেটা হচ্ছে না। এখন ঘোষণাপত্র কেন অভ্যুত্থানের 5 মাস পরে এসে, সেটা যেমন একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এখন তাহলে এই ঘোষণাপত্রের উদ্দেশ্যটা কি? মানে আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনের ইতিহাস যদি বলেন, তো ইতিহাস তো নানানভাবে আসছে, পাঠ্যপুস্তকেও চলে আসছে এবং ইতিহাস নিয়ে আরও হয়তো অনেক কাজ হবে। আসলে ইতিহাস কিন্তু আজকে যেটা ঘটেছে এটা না, আজকে যেটা ঘটেছে এটা হচ্ছে এখন খবর। সেই খবর নিয়ে নানান বিশ্লেষণ হতে পারে, মতামত থাকতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে, নেতিবাচক ইতিবাচক দিক তুলে ধরা হতে পারে, কিন্তু আজকে যা ঘটালাম, আজকে যা ঘটেছে এটাকে আমি আজকে ইতিহাস বানিয়ে ফেলছি। এত বছর পরে, 53 বছর পরে এখনও 71 ইতিহাস নিয়ে কত বিতর্ক, কত মতভেদ পণ্ডিতদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আছে। তারপরে মৌলিক কিছু জায়গা আছে সেগুলো নিয়ে হয়তো বিতর্ক বিরোধ নাই, সেগুলো নিয়ে আবার বিরোধ তৈরি শুরু হয়েছে নতুন রাজনীতির নামে। এখন এই ঘোষণাপত্রের মাধ্যমে আপনি যদি এটা চান যে ভাই আমার তো দেরি হয়ে গেছে, ঘোষণাপত্রটা তো আন্দোলনের আগে দেওয়া উচিত ছিল অথবা অভ্যুত্থানের পরপরই দেওয়া উচিত ছিল, যে এই অভ্যুত্থান মানে হচ্ছে এই অঙ্গীকার, আমরা এগুলো করতে চাই, রাষ্ট্রের কাছে এটা প্রত্যাশা করি, সংস্কার থেকে শুরু করে রাজনৈতিক, অরাজনৈতিক, অর্থনৈতিক সব কিছু, সেটা আপনি 5 মাস পরে হঠাৎ মনে হলো এবং ভাবলেন কি যে বছরটা যেহেতু চলে যাচ্ছে আমার 31 মধ্যে দিতে হবে। এবং সেই 31 তারিখে ঘোষণাপত্রের নামে যেই বক্তব্যগুলো আমরা সমন্বয়কদের কাছে শুনেছি, এগুলো গ্রহণযোগ্য না। মানে সংবিধানের কবর রচনা থেকে শুরু করে পারলে পুরো বাংলাদেশটাকে আমি 380 ডিগ্রি পাল্টে ফেলবো, এরকম একটা স্পিরিট থেকে তারা কথা বলেছে। সরকার প্রথমে এটাকে ডিজোন করেছে, বলছে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা নাই। তারপরে তাদের হুঙ্কার টুঙ্কারের ফলে সরকার বলছে ঠিক আছে আমরাই করবো, তোমাদের করার দরকার না, তোমরা থামো। এরপরে সরকার বললো যে আমরা সব দলের সাথে আলোচনা করি, সবার মতামত নেই, ঐক্যমতের ভিত্তিতে করব। সেই জায়গাটায় আছি আমরা। এই যে শুনলাম বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে এবং তারা মতামত চাইছে। আমার কথা হচ্ছে যারা মাঠে এই দাবিটা করছে ঘোষণাপত্রের, এবং যারা সরকারে আছে এবং সরকারের হয়ে মাহফুজ আলম সহ যারা মূলত কাজ করছে, এরা কি আলাদা কেউ? তাহলে ওদেরকে কাউকে সরকারে বসে কাউকে মাঠে নেমে কেন বিরোধ তৈরি করতে হবে? এটার মানেটা কি? এটা কি রাজনীতি? এটা দিয়ে কি এটা বোঝানো না আমরা সরকারের কেউ না, নাকি এটা বোঝানো যে আমরা এই সরকার বানাইছি তো এই সরকারই আমরা পাত্তা দিই না, অথবা সরকারের থেকে এটা বোঝানো যে ওরা যতই রাস্তায় লাফালাফি করুক না কেন ওদের সব কিছু আমরা এখন মেনে নেই না, শুরুতে ভয়ে হোক না বুঝে হোক সেটা মেনে নিয়েছি। অনেক রকমের অর্থ হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে কি এই ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী যে 3 জন উপদেষ্টা আছেন, তাদের সাথে মাঠে যেসব উপদেষ্টা আছেন তারা নিজেরা বসে কেন এটা নিষ্পত্তি করে না? নিষ্পত্তি করে নিজেরা একমত হয়ে তারপরে
উপদেষ্টা পরিষদে তুলক। উপদেষ্টা পরিষদ যদি এটাকে মনে করে যে হ্যাঁ আমরা এটা এরকম করব, তখন দলগুলো মতামত নিক, তার ভিত্তিতে একটা কিছু হোক। কিন্তু এটাকে আমি বড় ধরনের সংকটও বলছি না, আবার এটা আমার এমন গুরুত্বপূর্ণ কোনো কাজ না যে শুধুমাত্র ইতিহাস সংরক্ষণের জন্য আমরা এটা করব। যেই ঘোষণাটা তারা 31শে ডিসেম্বর দিতে চেয়েছিল শহীদ মিনারে, সেখানে যে 7 দফা ছিল, সংবিধানের কবর রচনা থেকে শুরু করে আরও যা যা কিছু, তার অনেক কিছুর সাথে অনেকেই একমত না। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ওইটার উদ্দেশ্যটা কী ছিল। আপনি রাষ্ট্রের, যেটা মির্জা ফখরুল বলছেন, এখানে রাজনৈতিক বা ঐতিহাসিক আর অনেক ব্যাপার আছে, সেগুলোর সাথে তো সব দলের আদর্শ মতামত মিলবে না। আবার অনেক কিছু দলীয় মতামতের বিষয় না। আপনি যদি মানে জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা উচিত কি উচিত না, এটা ঠিক কি বেঠিক, এটার পরিণতি কি হবে, এটার ভবিষ্যৎ কি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু আমি বলছি যে এই ঘোষণাটার মানেটা কি, যে এই ঘোষণা অনুযায়ী এই সরকার কাজ করবে, না আগামী সরকার কাজ করবে, নাকি এটা কেবলই একটি ঘোষণা, নাকি একটা ইতিহাসের একটা দলিল হিসেবে থাকবে, এই জায়গাটা আমরা জানি না। তবে একজন জাতীয় নাগরিক কমিটি সম্ভবত কেউ একজন একটা কথা বলেছেন যে এইটার আইনি বাধ্যবাধকতা নাই। এই ঘোষণাপত্রে যা কিছু থাকবে, আমরা আশা করব আগামী রাষ্ট্র, আগামী সরকার, আগামীর দিনে যারা থাকবেন ক্ষমতায়, তারা সেই অনুযায়ী কাজ করবেন, এই প্রত্যাশা পূরণ করবেন। কিন্তু এটা কোনো আইনি বাধ্যবাধকতা নাই যে এই ঘোষণা অনুযায়ী সংবিধানকে কবর দিতে হবে, এর উপরে মাজার বানাইতে হবে, অথবা অন্য যা কিছু ইতিহাস সংক্রান্ত, রাজনীতি সংক্রান্ত বিষয় আছে সবকিছুকে বাস্তবায়ন করতে হবে, ওরকম না। তার মানে কি এটা কি কেবলই একটা স্বীকৃতির প্রয়াস, এরকমটা মনে হতে পারে। তবে আমি মনে করি যে ওই ঘটনার একটা বস্তুনিষ্ঠ ইতিহাস বা বর্ণনা থাকা উচিত। আমরা 71 বা 90 বা 75 বা বিভিন্ন সময়ের ঘটনা নিয়ে এখনো বিতর্ক করি রাজনীতিতে এবং রাজনীতির বাইরে। এই ঘটনা নিয়েও তো বিতর্ক অলরেডি তৈরি হয়ে গেছে যে এক দফার ঘোষণা কে দিয়েছে। হ্যাঁ, না আপনি বলেন যে এই 5 মাস না যেতেই এই 5ই আগস্টের অভ্যুত্থান এবং তার পেছনে 36 দিন বা শেষের 20 দিন যা ঘটেছে, তার লক্ষ্য উদ্দেশ্য এবং যারা নেতৃত্ব দিয়েছে, কারা অংশ নিয়েছে, কার অবদান কতখানি, কে পক্ষে কে বিপক্ষে, এটি নিয়ে আমাদের চোখের সামনে একেবারে স্মৃতি দগদগে, এখনো তাজা স্মৃতি, তার মধ্যে বিকৃতি শুরু হয়ে গেছে, যে যার মতো করে দাবি করছে। যেটা রাশেদ খান বলছিলেন যে ভাই এটা একটা সর্বদলীয় না, কেবল আওয়ামী লীগ বাদ দিলে বাকি সবার আন্দোলনের ফলে এই অভ্যুত্থান হয়েছে। সেখানে আপনি কারো কোনো স্বীকৃতি দেবেন না, নিজে সবকিছু নেবেন এবং নিজের কথা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী সবকিছু চলবেন। আপনার সাথে মতবিরোধ হলে, গণতন্ত্র তো মতবিরোধ থাকবেই, মতবিরোধ হলে আপনি তাকে ফেসিবাদী বলছেন। যেমন আওয়ামী লীগ যাকে তাকে রাজাকার বলতো, স্বাধীনতা বিরোধী বলতো। আর আওয়ামী লীগ 71-এর চেতনাকে নষ্ট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছিল, চেতনা খেতে খেতে চেতনা একটা গালিতে পরিণত হয়েছিল। এরাও তো এখন অভ্যুত্থানের চেতনা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমাদের সময় একদম শেষ হয়েছে, আমরা আবার একটু নির্বাচনে ফিরতে চাই। রাশেদ খান, যেটা আপনি আশরাফ ভাই যেটা বলছিলেন যে নির্বাচন করতে গেলে এক ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে, কিংবা আপনার আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন করার জন্য একটা শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বের জন্য দরকার আছে। আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, কিংবা পুলিশ বাহিনীর বিশেষ করে যে অবস্থা, জুলাইয়ের মধ্যে কিংবা এই বছরের মধ্যে নির্বাচন দিলে পুলিশেরা সামলাতে পারবে? দেখেন, আমার নিজের জেলা ঝিনাইদহ সদর, সংক্ষেপে শেষ করবো, ঝিনাইদহ সদর। তো সেইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে খারাপ। আমি প্রায় ডিসিএসপির সাথে কথা বলি, তারা খুবই আন্তরিক, কিন্তু তারাও পরিস্থিতি ট্যাকেল দিতে পারে না। এবং এই চিত্র আসলে বাংলাদেশের 64টি জেলার চিত্র। এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা বলেছে যে পুলিশ এখনো পর্যন্ত সেইভাবে নৈতিকভাবে সেই শক্তিটা আসলে ফিরে পায়নি। এখন এই মুহূর্তে বাংলাদেশে যতটুকু আসলে শৃঙ্খলা আছে, এইটা একমাত্র সেনাবাহিনীর কারণে। এখন র্যাবকে পর্যন্ত মানুষ কিন্তু ভয় পাচ্ছে না, এখন বিজিবিকে ভয় পায় না, পুলিশকে তো ভয়ই পায় না। একজন সাধারণ মানুষ বা একজন রিক্সা চালককে অন্য একজন সাধারণ মানুষ বা রিক্সা চালক যতটা আসলে শ্রদ্ধা বা মানে তোয়াক্কা করছে, আর পুলিশ দেখলে ধরবে না, মানে কিচ্ছু না, এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে মানুষের মধ্যে, ডন কেয়ার একটা চিন্তা ভাবনা। সেই জায়গা থেকে এই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে ফিরিয়ে প্রতিষ্ঠা করা বা ফিরিয়ে আনা আসলে আগের মতন খুবই আমার মনে হয় একটু কঠিন ব্যাপার। তো তারপরেও আমি সরকারকে বলবো, যেহেতু আপনারাও পারছেন না, সুতরাং এই ক্ষেত্রে কি করা দরকার? দেখেন, পলিটিক্যাল শক্তি যদি মাঠে থাকে তাহলে সরকার কিন্তু শক্তিশালী হয়। এখন যখন আপনি পলিটিক্যাল শক্তিকে আকারে ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে তাদেরকে আপনার স্বৈরাচারের দোসর বানাবেন এবং রাজনীতিকরণের একটি গল্প আপনি বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন দলগুলো আপনাকে ওই পলিটিক্যাল শক্তি হিসেবে মাঠে থেকে মাঠ পাহারা দিবে না।
কিছুদিন আগে আপনি দেখেন যে গত 10 নভেম্বর তখন কিন্তু বিএনপি জামাত গণ অধিকার পরিষদ আমরা সবাই কিন্তু আওয়ামী লীগ বলেছিল মাঠে নামবো, আমরা সবাই মাঠে নেমে গিয়েছিলাম। বৈষম্য বিরোধী যখন সবাই ছিল ঘোষণা সেখানে। দিয়েছে প্রত্যেকটা সময় মাঠে নেমেছে। এখন দেখেন আওয়ামী লীগ যদি ঘোষণা দেয় মানুষ কিন্তু মাঠে নামবে, তারপর আগের মতন যে আগ্রহ উদ্দীপনা নিয়ে যে আওয়ামী লীগকে হটাতে হবে, সবাই একসাথে নামতে হবে বা বৈষম্য বিরোধী ডাকলো আর সবাই যাবে, এখন কিন্তু ওই পরিস্থিতি নাই। সেই জায়গা থেকে আমরা যেটি বলতে চাই, দেখেন যদি আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চান তাহলে এই প্রশাসনকে আপনাকে ঢেলে সাজাতে হবে। এখনো পর্যন্ত ডিসি, এসপি এবং পুলিশের উচ্চ পর্যায়ে নিয়োগ থেকে তাহলে শুরু করে ঢেলে না প্রত্যেকটা সাজিয়ে জায়গায় নির্বাচন দেওয়া সম্ভব আসলে? না, ঢেলে না সাজিয়ে নির্বাচন দিলে নানান ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং নির্বাচনের দিন তো নানান সেটার জন্য ধরনের কতদিন সময় দেওয়া দরকার সরকারকে? সরকারকে আমরা আগেও বলেছি, আমরা সরকারকে আসলে কোনো টাইম ফ্রেমের মধ্যে বাঁধতে চাই না। আমরা চাই একটি জাতীয় সংলাপ। সরকার বলছে যে বৃহস্পতিবার একটি জাতীয় সংলাপের আয়োজন করছে, সেখানে শুধুমাত্র আসলে আপনার ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে নাকি আসলে রোডম্যাপ নিয়েও আলোচনা হবে, আমার মনে হয় সেটা স্পষ্ট করা দরকার। তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সেখানে অবশ্যই রোডম্যাপ নিয়ে কথা বলবে। আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন আপনার সচিবালয় বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সরকারের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। এবং দেখেন আপনি এই সরকার যদি আসলে ব্যর্থ হয় তাহলে তো আমরা যে নতুন না, যদি আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে থাকে তাহলে হাসনাত আব্দুল্লাহ তো ঠিক কথাই বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে নির্বাচনের নাম দিয়ে। এইটা তো হাসনাত আব্দুল্লাহদের কয়েকটা বিষয় আসলে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। যেমন আওয়ামী লীগকে আপনি মানে আগামী 3টা নির্বাচনে অন্তত আমরা একটু আশরাফ ভাই থেকে শেষ করতে চাই, আমাদের এক মিনিট সময় আছে, যে আসলে কি নির্বাচন যে সময় বলা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে, এই সময় বাস্তবতা কি সম্ভব কিনা, না হলে কতদিনের মধ্যে করা প্রয়োজন? না, সম্ভব যদি সব রাজনৈতিক দল সহযোগিতা করে। আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের যে বাস্তবতা, এটার আদর্শ অবস্থায় নিয়ে যেতে বহু বছর লাগবে। কারণ এই মানুষগুলোকে আপনি যতই রদবদল করেন না কেন একই জিনিস তো হবে, খুব বেশি বেশ কম হবে না। ফলে এরা এখন এই বাস্তবতায় আগের মতো নির্বাচনে অপকর্ম করবে এটা আমার মনে হয় না। যদি কেউ করে সেটার জন্য কিন্তু অন্য দলগুলোর আভ্যন্তরীণ সংঘাত কি তারা আটকাতে পারবে? এখন ধরেন সব দল যদি একমত হয়, আন্তরিক হয় যে আমরা একটা ভালো নির্বাচন চাই, সেক্ষেত্রে সবাই সহযোগিতা করলে নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, সবার পক্ষেই সম্ভব। ধরেন আমরা যে নানান রকমের সংস্কার এবং পরিবর্তনের কথা বলছি, ভালো রাষ্ট্র, ভালো নির্বাচন, ভালো সংসদ, ভালো শাসন ইত্যাদির জন্য, আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো ভালো নির্বাচন পেয়েছি না? এই ব্যবস্থার মধ্যেই কিন্তু আমরা আশা করব যে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে অভিযাত্রা বাংলাদেশ যাওয়ার প্রয়োজন, সেই প্রয়োজনের দিকে বাংলাদেশ অবশ্যই যাবে এবং নির্বাচন হওয়ার জন্য যে ধরনের সংস্কার কিংবা পরিবেশ তৈরি করা প্রয়োজন সেটিও তৈরি হওয়ার পরে নির্বাচন হওয়াটা, এটাই বোধহয় সবার কামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।